হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এ ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে আলোর অপবর্তন ও সমবর্তন ওয়েভ অপটিক্সের লাস্ট অধ্যায়, এটা নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথম ভিডিও এমসিকিউ #1। তো আজকের ভিডিওতে প্রথমেই আমরা ডিস্ট্রিবিউশনটা একটু দেখে নেব যে এমসিকিউ আছে তোমার কতগুলো প্রশ্ন। তো এমসিকিউ তোমার 36টা ম্যাথ আছে। তো 36টা ম্যাথ আমি 3টে পার্টে করব যাতে সময়টা একটু খরচটা কম হয়, তাড়াতাড়ির মধ্যে ভিডিওগুলো ডেলিভার করতে পারি তোমাদেরকে। সেইটার জন্য আমি মোটামুটি 3টে পার্ট করেছি। ফোনটা একটু নড়ে গেল নাকি, না ঠিকই আছে। তার জন্য আমি 3টে পার্টে করেছি, 12টা করে প্রশ্ন থাকবে 3টে ভিডিওতে, যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে আর আমারও আপলোড করতেও সুবিধা হয়, আবার খুব একটা বেশি দেরিও যাতে না হয়ে যায়, কারণ তোমাদের পরীক্ষা তো সামনে, তার জন্য। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তার সাথে সাথে তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে, এটাই কামনা করি। চলো আজকের প্রথম ক্লাসটা শুরু করা যাক। তাহলে 1 থেকে 12 প্রশ্ন নিয়ে আলোচনা করবো এমসিকিউ। চলো শুরু করা যাক। জ্যামিতিক আলোক বিজ্ঞান মানে হচ্ছে তোমার রে অপটিক্স, যেগুলো এতদিন অবধি পড়ে এলে। তো এটা কার্যকরী হয় যে যদি যে বাধাটা তোমার আছে, অবস্টেকেলটা, তার যদি সাইজ, তার যদি ডাইমেনশন বা তার যদি আকার বলা ভালো, সেটা যদি তোমার কি হয় না, ল্যামডা, যেটা হচ্ছে তোমার যে আলোটা ইউজ করছো তার তরঙ্গ দৈর্ঘ্য তার চেয়ে যদি বড় হয়, তাহলে জ্যামিতিক আলোক দৈর্ঘ্য আলোক বিজ্ঞান কাজ করে। আর ওয়েভ অপটিক্স বা তরঙ্গ আলোক বিজ্ঞানটা কাজ করে যদি তোমার ল্যামডাটা কী হয়, ল্যামডাটা হয়ে যায় বড় বাধার চেয়ে, মানে বাধাটা ল্যামডার মতো বা ল্যামডার চেয়েও ছোট হয়ে যায়। বাধাটা যত ছোট হবে ওয়েভ অপটিক্স তত বেশি কার্যকরী হবে। বোঝাতে পারলাম? তাহলে এটা অপশান নম্বর সি এর সাথে চলে গেল। 2 নম্বরে বলা আছে যে নিচের কোন ক্ষেত্রে অপবর্তন সবচেয়ে বেশি হয়। অপবর্তন কি একটা ওয়েভ অপটিক্স। ওয়েভ অপটিক্স আমাদের ইন্টেনশন বা ইচ্ছে কি থাকবে যে যাতে ওই বাধার দৈর্ঘ্যটা নিয়ারলি ইকুয়ালস টু বা তার চেয়ে ছোট যদি হয় তাহলে তো আরোই ভালো, সেটা যাতে ল্যামডার মতো হয়। ঠিক আছে, মানে ল্যামডাটা যাতে অনেক কম হয় সেটাই তো বেটার। ল্যামডা যত ছোট হবে ততই তো ভালো। বোঝাতে পারলাম? আমাদের যে কোনো বাধা হয় বড় সাইজের, আমাকে হতে হবে কি না, উল্টো বলে ফেলছি, আমাদের যে কোনো বাধা হয় এত ছোট বাধা তো আমরা পাই না। ইন রিয়েলিটি আমাদের বাধাগুলো কেমন হয়, বড় বড় বাধা হয়, দর্পণ, লেন্স এমনি এমনি পেয়ে যায়, তাই তো। তো ইন রিয়েলিটিতে এতে বাধার যে সাইজটা সেটা অনেক বেশি হয়। বাধার যে সাইজটা, অবস্টেকেলের সাইজটা, সেটা অনেক বেশি হয়। এখন অবস্টেকেলের সাইজটা যদি ল্যামডার সাথে ম্যাচ করে যেত, যদি যেত, অর্থাৎ এই ল্যামডাটাও যদি হাই হতো, অনেক হাই হতো, তাহলে আমাদের সেটা অপবর্তন অনেক সহজেই আমরা দেখতে পেতাম। আমরা আলোর অপবর্তন এত কম কেন দেখতে পাই, কেন ব্লেডের ডগাটা বা সূচের ডগাটা ওইখানে আমরা অপবর্তন দেখতে পাই কেন? তার কারণ হচ্ছে আলোর যে তোমার ওয়েভলেন্থ সেটা অনেক ছোট, তাহলে বাধাটাও হতে হবে ছোট। তাহলে যদি আমি সচরাচর দেখতে চাই, প্রতিনিয়ত দেখতে চাই, তাহলে আমাদের ক্ষেত্রে যদি বাধাটা বড় হলে কাজ, জেনারেল লাইফে বাধা কেমন আমাদের থাকে, আলোকে কে আটকে দেয়? বড় বড় বাধাগুলো। এই ফোনটা, এই হাতটা দিয়ে দিলাম, তাহলে আর যদি ফ্ল্যাশ জ্বলতো ফ্ল্যাশটা আর আসতো না, হলো। তাহলে আমাদের এই গল্পগুলো কিন্তু হতো, বাধা বড় হলে ভালো হতো, অর্থাৎ ল্যামডাটা বড় হলে ভালো হতো, খুব সচরাচর আমরা দেখতে পেতাম। ল্যামডা বড় মানে হচ্ছে তোমার কি হবে, এই যে কম্পাঙ্কটা নিউটা, এটা যার যত কম তত বেটার। তো এখানে যে 4টা অপশান আছে তোমার দেখতে পাবে যে গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি, বেতার রশ্মি বা বেতার তরঙ্গ। এটার মধ্যে বেতার তরঙ্গটাই হচ্ছে সবথেকে কিন্তু কম কম্পাঙ্কের বা বেশি তরঙ্গ দৈর্ঘ্যের। এটা মনে রাখার একটা সিস্টেম বলেছিলাম আমি, RMI VUX গামা, RMI ভাক্স গামা। এদিক থেকে এই পাশে গেলে তোমার নিউটা বাড়বে, আর এদিক থেকে এই পাশে গেলে ল্যামডাটা বাড়বে। এবার তুমি দেখে নাও, R ফর রেডিও ওয়েভ, M ফর মাইক্রোওয়েভ বা অনুতরঙ্গ, I ফর ইনফ্রারেড রে মানে অবলোহিত তরঙ্গ, তারপরে V মানে হচ্ছে ভিজিবল রে, U মানে হচ্ছে ইউভি রে অতিবেগুনি রশ্মি, X রশ্মি, গামা রশ্মি। এইভাবে মনে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। 3 নম্বর বলেছে আলো যে সরল রেখায় যায় চলে বলে মনে হয়, কারণ কেন, মানে আলোটা স্ট্রেট লাইনে যায় এটা মনে হয় কেন? বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় না, এটা কোনো মানে নেই। বায়ুমণ্ডলে প্রতিটি স্তরে প্রতিফলিত হয়, মানে নেই। আলোর যে ওয়েভলেন্থ সেটা অনেক কম থাকে। সাউন্ডের ওয়েভলেন্থের থেকে আলোর যে ওয়েভলেন্থ, এই প্রত্যেকটাই তুমি যদি দেখো সেটা কিন্তু সবারই ওয়েভলেন্থ খুব একটা বেশি কিছু কিন্তু হয় না। রেডিও ওয়েভ নিয়ে তো আমরা চর্চা করি না, আমাদের মূল থাকে আলো বলতে আমরা ভিজিবল রেটাই বুঝি। তো তার হচ্ছে 4000 অ্যাংস্ট্রম থেকে 8000 অ্যাংস্ট্রম। তো এটা ওয়েভলেন্থটা অনেক ছোট, এই কারণে আমাদের ফিল আসে না যে আলোর
সোজা পথে চলছে না বাঁকা পথে চলছে, বা যখন আমরা ছায়া দেখতে পাই তখন আমাদের ফিল আসে যে হ্যাঁ আলোটা বেঁকে গেছে, এটা হচ্ছে বিষয়। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 3 নাম্বার, সেটা হচ্ছে সি। 4 নাম্বার বলেছে ফ্রেনেল অপবর্তন ঘটার ক্ষেত্রে নিচের কোন শর্তগুলি প্রয়োজনীয় শর্ত। ফ্রেনেল হয় সসীম দূরত্বের জন্য, মানে ছিদ্র থেকে পর্দার দূরত্ব বা সোর্স থেকে ছিদ্রের দূরত্ব এটা যাতে সসীম হয়। তো ছিদ্র থেকে উৎস হোক কিংবা পর্দা দুটোই অসীম দূরত্বে থাকবে না, মানে সসীমে থাকবে, এটা হবে উত্তর। আর ফ্রনহফার হলে অসীমে হয়, এটা মনে রাখবে একটু। ডি প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি একক রেখা ছিদ্রে, মানে সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্ট যেটা, সেখানে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলোর অপবর্তনের ফলে লব্ধ মুখ্য চরম বিন্দুর কৌণিক বেদ কত। মুখ্য চরম বিন্দুর যেটা কৌণিক বেদ, অর্থাৎ কত দূর অবধি মুখ্য চরম বিন্দুটা বিস্তৃত, সেটাই কিন্তু হয়েছে ঝালর প্রস্থের দৈর্ঘ্য। কথাটা বোঝাতে পারলাম? অসুবিধা নেই। তো আমরা ব্যতিচার কমপ্লিট করেছি। ব্যতিচারে ঝালর প্রস্থের দৈর্ঘ্যটা হয় ডি ল্যামডা ডিভাইডেড বাই 2D। 2D মনে রাখতে বারণ করেছিলাম, মনে রাখতে বলেছিলাম ছিদ্র দুটির দূরত্ব। এখানে সিঙ্গেল স্লিট অর্থাৎ একটা এরকম পাবো, এই একটাকে যদি বড় করে দেখাই, আমি লাস্ট ভিডিওতে এটা ছবি এঁকে দেখিয়েছিলাম, এটাকে যদি দেখাই এবং এখান থেকে যদি ধরি যে এখানটাতে একটা পয়েন্ট আছে, মানে একটা পয়েন্ট আবার অসংখ্য পয়েন্টের সমাহার, তাই তো। আর এই মিডিল পয়েন্টে অর্থাৎ এইখানটাতে যদি আর একটা ধরি, এই দুটো পয়েন্ট যদি ধরি, তাহলে এই দুটো পয়েন্ট যদি আমি ধরি, তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য কত। যদি এইটার ইয়াটা হয় এ, মানে প্রস্থটা হয় এ, তাহলে এটা অতি অবশ্যই a/2 আর এই নিচ দিকটা a/2। কথাটা বোঝাতে পারলাম? তাহলে এই দুটো সোর্সের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে a/2। একটা সিঙ্গেল স্লিটকে দুটো স্লিটে কনভার্ট করে নিলাম, তাহলে তো এটা ডাবল স্লিট হয়ে গেল। আমাদের ডাবল স্লিটের সাথে দুটো সোর্স যেতে পাই। এইবারে আমি যেটা বললাম যে কৌণিক চরম বিন্দুর যেটা পটি, মানে মুখ্য চরম বিন্দুর যেটা কৌণিক বেদ, সেটাই ব্যতিচারে ঝালর প্রস্থ বলে, এখানে সেটা পটি বলে। যাই হোক, ঠিক আছে। তো সেটা কি হবে, ডি হবে ল্যামডা হবে ডিভাইডেড বাই 2D, মানে ডিস্টেন্স বিটুইন টু স্লিট। এখানে দুটো স্লিটের মধ্যে পার্থক্য কত, a/2 উপরে দিয়ে দাও, তাহলে 2D ল্যামডা বাই এ, 2D ল্যামডা বাই এ। আচ্ছা, কৌণিক বেদ বলেছে, তাহলে ডি দিয়ে ভাগ হবে, মানে এটা হয়ে গেল xn। এটা কৌণিক বেদটা হবে xn বাই ক্যাপিটাল ডি, মানে লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে এটা হবে 2 ল্যামডা বাই এ। দেখে নাও কার সাথে ম্যাচ করলো, 2 ল্যামডা বাই এ, এর জায়গায় ডি হবে, 2 ল্যামডা বাই ডি, অর্থাৎ অপশান নাম্বার সি। 5 হয়ে গেল। 6 নাম্বারে বলেছে এই প্রস্থ বিশিষ্ট একটি একক রেখাচিত্রে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলোর অপবর্তনের ফলে মুখ্য চরম বিন্দু এবং যে কোনো এক পাশের অবম বিন্দুর মধ্যে কৌণিক দূরত্ব থিটা এর মান কত। আচ্ছা, সেন্ট্রালটা সর্বদা ব্রাইট হয়, বারবার বলি আমি, সেন্ট্রাল ব্রাইট। যে কোনো এক পাশের ডার্ক, অবম বিন্দু মানে হচ্ছে ডার্ক, ফার্স্ট ডার্ক। তাহলে এই পাশেও একটা ডার্ক পাবে তুমি অতি অবশ্যই। তাহলে ডার্ক টু ডার্ক এটা হয় আমাদের কি ঝালর প্রস্থ। তাহলে সেন্ট্রাল টু একদিকের কোনো একটা ডার্ক এটা জানতে চেয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে y/2। তাহলে আমি বারবার বললাম যে এর কৌণিক বেদটা কত, 2 ল্যামডা বাই ডি, 2 ল্যামডা বাই ডি, বোঝাতে পারলাম। তার হাফ করব, এটাই তো আমাদের থিটা, ঝালর প্রস্থের কৌণিক বেদ, তাকে ডিভাইডেড বাই 2 করবো, কারণ ব্রাইট টু ডার্ক চেয়েছে। তাহলে এটা কেটে কুটে ল্যামডা বাই ক্যাপিটাল ডি, স্মল ডি, ল্যামডা বাই স্মল ডি। এখানে আবার এ নিয়েছে, কি মুশকিল, তাহলে ল্যামডা বাই এ হয়ে যাবে, আর কি ল্যামডা বাই এ, অর্থাৎ অপশান নাম্বার এ এর সাথে ম্যাচ করে গেল। 7 নাম্বার, অপবর্তন পটির যে বেদটা, মানে এই যে xn এর যে রাশিমালাটা পেলাম, কি পেয়েছি, xn ইজ ইকুয়াল টু তোমার 2D ল্যামডা ডিভাইডেড বাই এ। তাহলে এই যে বেদটা, অপবর্তন পটির যে বেদটা, এটা আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতি না, তা তো নয়, সমানুপাতি বটে। যে উৎস ছিদ্রকে আলোকিত করে সেই উৎসের আকারের ব্যস্তানুপাতি, সে শব্দ কিছু লেখা নেই, তাহলে বলবো না। ছিদ্র পর্দার যে মধ্যবর্তী দূরত্ব তার সমানুপাতি, হ্যাঁ ক্যাপিটাল ডির সাথে সমানুপাতি, তাহলে সিটা ম্যাচ করে গেল। আর ডি একটাও দেখো নয় যে ছিদ্রের প্রস্থের সমানুপাতি, না ছিদ্রের প্রস্থের ব্যস্তানুপাতি, হলো না, তাহলে অপশান নাম্বার সিটা কারেক্ট। নেক্সট, মুখ্য চরম বিন্দুর রৈখিক বেধের কি পরিবর্তন ঘটবে যদি ছিদ্রের প্রস্থ বৃদ্ধি করা হয়। যদি ছিদ্রের প্রস্থ বৃদ্ধি করা হয়, ছিদ্রের যদি প্রস্থটা বাড়িয়ে দিই, এটা যদি বাড়িয়ে দিই, তাহলে এই যে xn এটার মান কমে যাবে, অর্থাৎ কি হবে, হ্রাস পাবে। অপশান নাম্বার বি, সোজা প্রশ্ন দিয়েছে খুবই। 9 নাম্বার, 9 নাম্বার একটা বলেছে
একক রেখাচিত্রে ল্যামডা তরঙ্গদৈর্ঘ্যের আলোর দ্বারা অপবর্তনের ফলে থিটা অপবর্তন কোণে অপবর্তন ঝালর তৈরি হলো। আচ্ছা, প্রথম অবমবিন্দু গঠনের শর্ত। প্রথম অবমবিন্দু মানে এ সাইন থিটা, যেটা পথ পার্থক্য, সেটা হয় এন ল্যামডা অবমবিন্দুর ক্ষেত্রে। তো এনটা এক হয়ে যাবে, এক গুণিত ল্যামডা মানে ল্যামডা, মানে এ সাইন থিটা সমান ল্যামডা, অর্থাৎ অপশান নাম্বার সি। 9 হয়ে গেল। 10 বলেছে 6980 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মির জন্য একক রেখাচিত্রের দ্বারা সৃষ্ট প্রথম অবমবিন্দুর কৌণিক বেধ 2 ডিগ্রি। আচ্ছা, তার মানে হচ্ছে তোমার প্রথম অবমবিন্দুর কৌণিক বেধ মানে হচ্ছে সাইন থিটাটা দিয়ে দিয়েছে, এটা 2 ডিগ্রি মানে সাইন 2 সমান হচ্ছে তোমার ল্যামডা বাই এ হয়ে যাবে। এই যে ল্যামডা ডিভাইডেড বাই এটা হয়ে গেল। আগের সূত্রটাই ইউজ করছি, কিছু করিনি আর। তাহলে চিত্রটির রৈখিক বেধ কত, মানে এ জানতে চেয়েছে। এ হবে ল্যামডা বাই সাইন 2, ল্যামডার মান হচ্ছে তোমার কত 6980 অ্যাংস্ট্রম মানে 10⁻² নিয়ে নাও, সরি -10 নিয়ে নাও। তাহলে এটা মিটার আসবে উত্তরটা। সাইন 2 এর মান বসাবে, ক্যালকুলেটার ইউজ করবে, দেন দেখবে এর মানটা খুব সুন্দরভাবে এটা সঠিক আছে 0.022 মিলিমিটার, অপশান নাম্বার বি। আমি আর দেখছি না, আমি দেখেছি, হ্যাঁ আমি ক্রস চেক করে দেখেছি, ঠিক আছে, অসুবিধা নেই, বিশ্বাস রাখো। তুমি পরেরটাতে মানে তুমি বাড়িতে দেখতে পারো, মানে না মেলা হবে না, চিন্তা নেই যে স্যার ছেড়ে দিয়ে চলে গেলেন আর এদিকে তুমি যখন সলভ করতে যাচ্ছ তখন হয়তো ভুল আছে, মানে ভুল হয়ে যাচ্ছে, সেটা কিন্তু হবে না, চিন্তা নেই। যদি ভুল হচ্ছে তাহলে তোমার ক্যালকুলেটারে মান বসাতে ভুল করছো, কারণ উত্তরটা ঠিক আছে। সবসময় ছায়া প্রকাশনীকে নিয়ে লাগালাগি করলে হবে? সব উত্তর তো আর ভুল দেবে না। যাই হোক, তো 10 হয়ে গেল। 11 নম্বর কি বলেছে একটু লক্ষ্য করো। একটি দূরবর্তী উৎস থেকে 900 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো 0.5 মিলিমিটার প্রস্থের একটি একক রেখাছিদ্রে আপতিত হয়ে ছিদ্র থেকে 2 মিটার দূরে একটি পর্দা অপবর্তন ঝালর তৈরি করলো। মুখ্য চরমবিন্দুর যে কোনো পার্শ্বে প্রথম অবমবিন্দু, কিছুই নেই, সবই দেওয়া আছে। তাহলে তোমাকে কি করতে হবে, প্রথম অবমবিন্দুর কি দূরত্ব, তাহলে এক্স এনটা বার করবে 2d ল্যামডা বাই এ। তাহলে এক্স এন এর মান হচ্ছে 2d, d মানে কত হলো 2 মিটার, হলো ল্যামডা মানে কত হলো 900 ন্যানোমিটার, 900 × 10⁻৯ হোল ডিভাইডেড বাই এ। এ মানে 0.5 মিলিমিটার, মানে 0.5 × 10⁻³ মিটার। এইবার গল্পটা দাঁড়াচ্ছে যে এইটা যদি কেটে দিই তাহলে 10⁻6, 1 2 3, 3 কেটে দিলে 10⁻³ আর এখানে তোমার হচ্ছে 9 × 2 = 18, 8 × 2 = 36 ডিভাইডেড বাই 5 গুণিত 10⁻³ মিটার। মিলিমিটারে করলে 36 ডিভাইডেড বাই 5 মিলিমিটার, মানে 5 7 35, 1 10, 5 2 = 10, 7.2 মিলিমিটার, 7.2 মিলিমিটার। ঠিক আছে, মানে এটা কিন্তু কোনোটি নয় আসছে, 2.4ও নেই, 4.8ও হচ্ছে না, 9.6ও হচ্ছে না। ঠিক আছে, আমার আসছে 7.2 মিলিমিটার, মানে অপশান নাম্বার ডি, কোনোটি নয়। 12 নম্বর আর আজকের শেষ প্রশ্ন। একক রেখাচিত্রের ফ্রনপার অপবর্তন পরীক্ষায় ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য 400 ন্যানোমিটার। প্রথম অবমবিন্দুতে গঠিত হলো 30 ডিগ্রি অপবর্তন কোণে। তার মানে আমরা জানি এ সাইন থিটা সমান এন ল্যামডা, যেহেতু প্রথম অবমবিন্দু, তাই ল্যামডা লিখলে আমাদের হয়ে যাবে। তাহলে সেটা হচ্ছে 30 ডিগ্রি কোণে, মানে সাইন 30 ডিগ্রি ইজিক্যাল টু ল্যামডা বাই এ। তাহলে তোমাদের কি দাঁড়াচ্ছে, হাফ সমান হচ্ছে ল্যামডা বাই এ। এখানে ছেড়ে দাও, ল্যামডার মান বসিও না। এবার দেখো, লক্ষ্য করো, বলছে প্রথম গৌণ চরম বিন্দুর কোণ থিটা এর মান কত। প্রথম গৌণ চরম বিন্দু, আচ্ছা মানে ব্রাইট, প্রথম ব্রাইটটা জানতে চেয়েছে। তাহলে ব্রাইটের ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা একটু লক্ষ্য করবে, তার থিটাটার মান জানতে চেয়েছে ব্রাইটের ক্ষেত্রে, থিটা বি ব্রাইটের ক্ষেত্রে। তো থিটা জেনারেলি আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে এন, মানে অবমবিন্দুর ক্ষেত্রে, অবমবিন্দুর যদি তুমি কৌণিক বেধ বার করতে চাও তাহলে এন ডি ল্যামডা, ডিটা তো হবে না, সরি কৌণিক বেধ বলেছে, তাহলে কেন হবে, দূরত্ব তো বলেনি। তাহলে এন ল্যামডা ডিভাইডেড বাই তোমার এটা আমরা দেখছিলাম, কথাটা বোঝাতে পারলাম। এবার
সেইটা না হয়ে আমাদের এই ক্ষেত্রে যেটা হয়ে যাবে, এটাই তো দেখছিলাম আমরা, তাই তো? হ্যাঁ, হলো। এবার এটা ডার্কের জন্য দেখছিলাম, অবম বিন্দুর জন্য, ঠিক। বাট সেটা যদি ব্রাইটের জন্য আমাকে বার করতে বলে, তাহলে কি হয়ে যাবে বলো না? এটাকে তুলে এটাকে এই পাশে রেখে দাও, তাহলে সুবিধা হবে, বুঝতে খুব জোর সুবিধা হবে। আচ্ছা, এটাকে আমি কি করতে পারি, λ/2 নিলাম আর এখানে 2 দিয়ে দিলাম, মানে λ/2 এর যুগ্ম গুণিতক। তাহলে ব্রাইটের জন্য হবে λ/2, আর নিচে তো a/2 তো আছেই, λ/2 এর অযুগ্ম গুণিতক দক, মানে 2n+1। এবারে ফার্স্ট ব্রাইট বলেছে প্রথম গণ যেটা, তাহলে 2 একে 2 এর একে 3, তাহলে আমাদের কাছে থিটা বি এর মান দাঁড়াচ্ছে, এন এর মান তো 1 দাঁড়াবে, তাহলে 2 একে 2 এর একে 3, মানে 3 ল্যামডা ডিভাইডেড বাই এইটা কাটছে, মানে এ দাঁড়াচ্ছে, তার মানে হচ্ছে 3 ইন্টু ল্যামডা, ল্যামডা মানে হচ্ছে λ/a এর মান কত, λ/a এর মানে হাফ, মানে 3/2, কিন্তু 3/2 তোমার অ্যান্সারে নেই, 3/2 না, অ্যান্সারে 3/4 আছে, তাহলে আর একটা নিচে 2 আসবে কোনো মত করে, কোথাও একটা মিস্টেক হলো। λ/2 এর তোমার এটা হচ্ছে যুগ্ম গুণিতক না। তোমরা আমাকে একটা কথা বলো, সেটা হচ্ছে এই জায়গাটাতে একটু মিস্টেক হলো, তোমরা আমাকে একটা কথা বলো যে আমরা xn মানে কত জানি, ব্যাস এইটুকুটা তুমি আমাদের বলো। xn মানে আমরা জানি n ল্যামডা d/a, n ল্যামডা d/a। xn মানে আমরা জানি, এর আগে যেটা করলাম, n ল্যামডা d/a, তো n এর মান এখানে 2 নিয়েছি, কারণ কেন নিয়েছি না ইয়ার কি না এখানে নিয়েছিলাম কারণ যাতে আমাদের এটা হয়, তো হচ্ছে না, আমাদেরকে জিনিসটা একটু বুঝতে হবে, জিনিসটা না বুঝলে হবে না। ধরো আমাদের পথ পার্থক্যটা হয় এটা, এ সাইন থিটা সমান হচ্ছে তোমার এটা, বাট এটা কিন্তু হচ্ছে ডার্কের জন্য, এটা মাথায় রাখবে এই পথ পার্থক্যটা। যদি এ সাইন থিটাটা হতো তোমার λ/2 এর অযুগ্ম গুণিতক 2n+1 ইন্টু λ/2 হতেই তো পারতো, সেই ক্ষেত্রে সাইন থিটাটার মান কত হবে, সেই ক্ষেত্রে সাইন থিটার মান হবে 2n+1 ইন্টু λ/2, আর তার সাথে নিচে একটা এ। এবার সাইন থিটার মান আমরা পেয়ে গেছি হাফ, বা λ/a এর মান আমরা পেয়ে গেছি তোমার হাফ। এই ক্ষেত্রে সাইন থিটাটা রেখে দাও, সুবিধা হবে। হলো, এন এর মান হচ্ছে 1 মানে 2 একে 2 একে 3, তাহলে 3 ইন্টু λ/a এর মান কি পেয়েছি, হয়ে গেছে উত্তরটা। λ/a এর মান হচ্ছে হাফ, 1/2, আবার এখানে একটা 2 পড়ে আছে, এটা মানে হচ্ছে 3/4, তাহলে কি বলবে, থিটাটা হতে হবে সাইন ইনভার্স 3/4। এটা হলো বিষয়, আশা করি বোঝাতে পারলাম। শুরুটা তো এখানটা একটু গন্ডগোল হয়েছিল। এ সাইন থিটা যদি λ/2 এর অযুগ্ম গুণিতক হয় তাহলে গঠনমূলক অপবর্তন, আর এ সাইন থিটা যদি λ/2 এর যুগ্ম গুণিতক হয়, মানে এটাকে তুমি চেঞ্জ করতেই পারো যে স্যার এটাকে ল্যামডা না নিয়ে আমি 2 ইন্টু λ/2 নিলাম, তাহলে এটা ল্যামডার কি যুগ্ম গুণিতক নয়, অযুগ্ম গুণিতক রে বাবা, যুগ্ম গুণিতকই তো। বাস এটা ফার্স্ট নিয়েছে তাই এটা হচ্ছে তোমার মানে এন নিতে পারো তুমি এখানে, হ্যাঁ, এর সাথে এন গুণ আছে, বাট এনটা 1 হওয়ার কারণে, যেহেতু এটা 12 নম্বরের প্রশ্নটাতে দেখো কি বলেছে, 12 নম্বরের প্রশ্নতে বলেছে যে প্রথম অবম বিন্দু 30 ডিগ্রিতে গঠিত হয়েছে, তাহলে প্রথম চরম বিন্দু কততে গঠিত হবে, না প্রথম চরম বিন্দু গঠিত হবে সাইন ইনভার্স 3/4, মোটামুটি এটা তোমাদের হয় 3 4 5 3, না এটা মুখে বলাটা সম্ভব না, কিছু একটা হবে মোটামুটি, ক্যালকুলেটরটা আমার এই মুহূর্তে নেই কাছে, কিছু একটা হবে আর কি। এটা হচ্ছে বিষয় 0.75, তো তাহলে এটা হাফের চেয়ে বেশি থিটা, মানে হ্যাঁ ওই মোটামুটি সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 1/√2 মানে হচ্ছে 1/1.414, মানে 1/1.5। আমি এটা বলে দিচ্ছি একটু যে কোনটা কত হবে, সাইন ইনভার্স 3/4। তাহলে আগে যেটা ফার্স্ট ব্রাইটটা আমি পাচ্ছিলাম, ফার্স্ট ডার্কটা পাচ্ছিলাম 30 ডিগ্রিতে, এখন ফার্স্ট ব্রাইটটা কততে পাবো, না সেটা হবে তোমার 3/4
সেটার সাইন ইনভার্স 48 ডিগ্রিতে, হচ্ছে একটু বেশি, অলমোস্ট 48 দশমিক কিছু একটা ছিল। তাহলে 49 ডিগ্রিতে তুমি প্রথম ব্রাইটটা পাচ্ছ, তাহলে এটাই বিষয়, অসুবিধা কিছু হওয়ার ব্যাপার নেই। যাই হোক, এতদূর পর্যন্ত আজকের ভিডিওটা থাকলো। এর পরের ভিডিওতে আমরা 13 থেকে 24 নম্বর এমসিকিউ নিয়ে আলোচনা করবো আলোর অপবর্তন ও সমবর্তন অধ্যায় থেকে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই।